দর্শক আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হিসাব বিজ্ঞান পর্বে আজকে আমরা উপস্থিত হয়েছি আর্থিক বিবরণীর উদ্বৃত্তপত্র অংশ নিয়ে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর যে মূল অংশটা, এই মূল অংশটা নিয়ে। আজকের অংশটা খুব লক্ষ্য করে দেখতে হবে। আজকের অংশটা শিখতে পারলেই কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণী কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর থেকে আমরা কিছুদিন প্র্যাকটিস করলেই আমরা এই অঙ্কটা করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে আর্থিক অবস্থার বিবরণী যেভাবে করতে হয় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আগামীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। আমরা একবারেই আর্থিক অবস্থার বিবরণীর পার্টটা শেষ করে ফেলবো, তারপরে দ্বিতীয় পত্রের অন্যান্য অঙ্ক শিখব। কারণ একটাই, কারণ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রের অনেক মিল আছে, আর এই মিলগুলো ঠিক রেখেই আমরা দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী দিয়ে আমাদের অঙ্ক শুরু করব। তারপরে অন্যান্য প্রয়োজনীয় কিছু অঙ্ক শিখব, এরপরে আমরা আমাদের অন্যান্য সাবজেক্টে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই আমাদের অঙ্কের ছকে চলে যাই। স্ক্রিনে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। ছকটাতে আমরা খেয়াল করলে দেখতে পাই যে সম্পদসমূহ আলাদা আলাদা করে পার্ট পার্ট দেওয়া আছে। তোমরা এই ছকটার স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এই ছকটা মুখস্থ থাকলে তোমাদের জন্য অঙ্ক করতে সহজ হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, ছকটাতে প্রথমেই বলা আছে চলতি সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ হিসেবে যেগুলো হয়। চলতি সম্পদ সম্পর্কে আমি একটা শর্টকাট ধারণা দিয়ে রাখি। এটা হচ্ছে যে সকল সম্পদ এক বছর সময়ের ভিতরে আমরা চাইলেই খরচ করে ফেলতে পারি এবং সাধারণত খরচ করা হয়ে যায়, এটাই হচ্ছে চলতি সম্পদ। এক বছরের ভিতরে যে সম্পদগুলোর অবস্থা পরিবর্তন হয়ে যায়, এগুলো হচ্ছে চলতি সম্পদ। যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো চলতি সম্পদের ভিতরে নগদ তহবিল, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব থেকে যদি কোনো কুঋণ থাকে তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে। এরপরে প্রাপ্য নোট, প্রাপ্য হয়, অগ্রিম খরচাবলী, অন্যান্য যে চলতি সম্পদগুলো আছে যেমন সমাপনী মজুত পণ্য থাকে, অব্যবহৃত মণিহারি থাকে, বিভিন্ন চলতি সম্পদ কিন্তু আমাদের থাকতে পারে। এক কথায় যে সকল সম্পদের সুবিধা সাধারণত আমি এক বছরের ভিতরেই নিয়ে নিই, এটাই হচ্ছে চলতি সম্পদ। এরপরে আমরা দেখতে পাই সম্পদের ভিতরে আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগের ভিতরে সরকারি বন্ড, প্রদত্ত ঋণ, লগ্নি বিনিয়োগের আর এক নাম, সঞ্চয়পত্র, সরকারি পেপার নোট, সরকারি সিকিউরিটি, শেয়ার ক্রয়ে বিনিয়োগ, বিভিন্ন ধরনের বিনিয়োগ থাকতে পারে। মোট বিনিয়োগ এটাও এক ধরনের সম্পদ। এরপর দেখতে পাবো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তির ভিতরে সাধারণত অবচয় ও অবলোপন থাকে, তবে অবচয় থাকুক বা অবলোপন থাকুক, যেটাই থাকুক ওই স্থায়ী সম্পত্তি থেকে অবশ্যই সেটাকে বাদ দিতে হবে। যেমন এখানে আমরা স্থায়ী সম্পত্তিগুলোর ভিতরে দেখতে পাই আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া আছে, কলকবজা ও যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া আছে, ইজারা সম্পত্তি থেকে তার অবলোপন বাদ দেওয়া আছে, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ট্রেডমার্ক, হ্যাঁ, যত ধরনের স্থায়ী সম্পত্তি সবার ভেতর থেকেই কিন্তু অবচয় বা অবলোপন বাদ দেওয়া আছে। গ্রন্থস্বত্ব, পেটেন্ট, সুনাম, এই যে পেটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, এগুলো আবার আমরা চাইলে অলিক সম্পদ হিসেবে দিতে পারি বা অস্পর্শনীয় সম্পদ শিরোনামে দিতে পারি। আবার যদি আমরা মনে করি না আমরা ডাইরেক্ট স্থায়ী সম্পদ শিরোনামেই লিখে দিব, তাহলে স্থায়ী সম্পদ শিরোনামেই দিতে পারি। শিক্ষার্থীরা, মোট সম্পদগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু অন্যান্য সম্পদও থেকে যায় অনেক সময়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন থাকে, তারপরে হচ্ছে প্রাথমিক খরচ থাকে। এই যে খরচগুলো, এই খরচগুলোকেও আমরা অসমন্বিত ব্যয় হিসেবে দেখাতে পারি বা অন্যান্য সম্পদ হিসেবে দেখাতে পারি। এরপরে আসি আমরা দায়সমূহের ভিতরে এরকম চলতি দায় আছে। চলতি দায়ের ভিতরে আছে প্রদেয় নোট, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাবলী, প্রদেয় হিসাব, অন্যান্য চলতি হিসাব। এগুলো হচ্ছে আমাদের মোট চলতি দায়। মোট চলতি দায়ের পরে আমাদের দেখাতে হবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে যেমন আমরা বিভিন্ন পার্সেন্ট হারে ব্যাংক ঋণ থাকতে পারে, বন্ধক ঋণ থাকতে পারে, বিভিন্ন ধরনের ঋণ থাকতে পারে বা ঋণপত্র থাকতে পারে, এগুলো দীর্ঘমেয়াদী দায়। এছাড়া আমরা একটা মালিকানা সত্ত্বের হিসাব দেখাবো। শিক্ষার্থীরা, মালিকানা সত্ত্বের হিসাব এখানটাতে শুধুমাত্র মালিকানা সত্ত্ব নামে লেখা আছে, কিন্তু মালিকানা সত্ত্বের হিসাবে আমি সহজে বলে দেই, যাবতীয় মূলধন যোগ হবে, যাবতীয় উত্তোলন বাদ যাবে, যদি নিট লাভ থাকে যোগ করবা, যদি নিট ক্ষতি থাকে তাহলে সেটাকে বিয়োগ দিবা, তাহলেই মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে আমাদের মোট সম্পত্তি এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের যোগফল কিন্তু সবসময় সমান হবে। দুই পাশ সমান না হলে কিন্তু অঙ্ক মিলবে না। শিক্ষার্থীরা, আশা করি ছকটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখছো। এরপরে খেয়াল করো, আমরা একটা অঙ্কে চলে যাব। স্ক্রিনে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। প্রশ্নের কতে বলছে দেখো প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ। প্রত্যক্ষ ব্যয় সম্পর্কে আমরা আমাদের দ্বিতীয় পর্বে কিন্তু বুঝাইছিলাম, ওখান থেকে একটু দেখে নিও।
আর এরপরে বলা আছে মোট পরিচালন ব্যয়। এটা সম্পর্কে আমরা আমাদের গত ক্লাসটা তথা তৃতীয় পর্বে দেখাইছিলাম। আজকে চতুর্থ পর্বে আমরা মূলত গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করা শেখাবো। তো আর্থিক অবস্থার বিবরণী বের করতে বলছে আমাদের গতে বলে দিছে নিট আয় 34,950 টাকা ধরে বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা অবশ্যই উপস্থাপন করব। আর এজন্য আমাদের উপরের প্রশ্ন এবং নিচের সমন্বয়ের সাথে মিল রেখে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটা ছক কাটি। ছকটা আধুনিক নিয়মে কিন্তু সব ছক এক, অর্থাৎ বিবরণ টাকা টাকা টাকা। এইবারে আমরা প্রশ্নটাতে খেয়াল করি, প্রশ্নটাতে কোন কোন সম্পদ আছে, কারণ আমরা যে অংশটা দেখছি সেখানে আমরা প্রথমে মোট সম্পদগুলো নির্ণয় করব। প্রথমে লিখব চলতি সম্পদ। আমরা লক্ষ্য করব রেওয়া মিলে এবং সমন্বয় মিলিয়ে কোন কোন চলতি সম্পদ আছে, সেই হিসেবে কিন্তু আমরা অঙ্কটা করব। তো রেওয়া মিল হিসেবে আমরা দেখতে পাই এখানে একটা নগদ তহবিল আছে চলতি সম্পদ হিসেবে। আমরা ছকে যেগুলো দেখছিলাম তার ভিতর থেকে নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, আমি আগে এন্ট্রিগুলোর নাম লিখি, প্রাপ্য হিসাব আছে। তবে প্রাপ্য হিসাবের কিন্তু সমন্বয়ে কাজ আছে। যেহেতু প্রাপ্য হিসাবে সমন্বয়ে কাজ আছে, তাহলে এখানে সমন্বয় থেকে কাজটা করে নিতে হবে। সমন্বয় বলা আছে যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। সবসময় মনে রাখবো যে এখানে নতুনটাই বাদ যাবে, সমন্বয় যেটা বলা থাকে ওইটাই নতুন। অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে বলা আছে আমাদের সমন্বয়, তাই আমরা সমন্বয় থেকে এটা আনবো। আর সমন্বয় যেটা থাকে এটাই কিন্তু নতুন। সবসময় প্রাপ্য হিসাব থেকে নতুনগুলো বাদ যাবে, কখনো কিন্তু পুরনোগুলো বাদ যাবে না। অর্থাৎ রেওয়া মিলে যেটা আছে এটা কিন্তু সমন্বয় হবে না, সমন্বয় কাজ করতে হবে যেটা সমন্বয় বলা আছে অর্থাৎ নতুন হিসেবে আছে। এরপরে আমরা দেখতে পাই অগ্রিম ভাড়া আছে, সমন্বয় এবং সমাপনী মজুত পণ্য আছে। তো যাবতীয় অগ্রিম খরচ কিন্তু আমরা শিখছিলাম যে এটা চলতি সম্পদ, তাহলে অগ্রিম ভাড়া অন্যান্য যে সম্পদগুলোর কথা বলা হয়েছিল ওর ভিতরেই হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো আমরা জাস্ট নামগুলো লিখলাম। এবারে আমাদের রেওয়া মিলে এর যার যেটা টাকা আছে ওই টাকা হিসাব করে জাস্ট বসাই দিব। নগদ তহবিল আছে 36,000 টাকা, যেহেতু এর কোনো কাজ নাই টাকাটা আমরা দ্বিতীয় ঘরে বসাই, 36,000 টাকা। ব্যাংকে জমা আছে 24,000 টাকা, যেহেতু এর কোনো কাজ নাই টাকাটা আমরা দ্বিতীয় ঘরে বসাই। এরপরে প্রাপ্য হিসাবে আছে 85,000 টাকা, কিন্তু এর কিন্তু একটা কাজ আছে, আর যেহেতু এর কাজ আছে সেহেতু টাকাটা প্রথম ঘরে দিব। এরপরে এর উপরে 5% নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে, 5% কাটবো, অর্থাৎ 4,250 টাকা। কাটার সাথে বিয়োগ করে যে এন্ট্রিটা হবে সেটা আমরা পাশে দ্বিতীয় ঘরে বসায় দিব, অর্থাৎ 80,750 টাকা। এরপর আমরা খেয়াল করি অগ্রিম ভাড়া হিসেবে আমরা দেখতে পাই 5,600 টাকা, সমাপনী মজুত পণ্য আছে 45,000 টাকা। শিক্ষার্থীরা, এই যে চলতি সম্পদগুলো, এই টোটাল চলতি সম্পদটাকে যোগ করে আমরা 3 নম্বর যে ঘরটা আছে অর্থাৎ তৃতীয় ঘরে 1,91,350 টাকা লিখে দেব। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি আমাদের মোট চলতি সম্পদ শেষ। এবার হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হিসেবে রেওয়া মিলে আমরা একটা সম্পদই পাই, সেটা হচ্ছে আসবাবপত্র। তাহলে আমরা লিখলাম স্থায়ী সম্পদ, আসবাবপত্র বাদ। আসবাবপত্র কিন্তু একটা পুঞ্জীভূত অবচয় আছে, সেটা বাদ যাবে। যেহেতু স্থায়ী সম্পদের এই ঘরে এর একটা কাজ আছে, তাহলে কাজটা আমরা করব প্রথম ঘরে। কিন্তু স্থায়ী সম্পদের ঘরে যেহেতু আর কোনো সম্পদ নাই, তাই আসবাবপত্রের কাজটা আমরা সরাসরি দ্বিতীয় ঘরে করতে পারি। যদি অন্যান্য স্থায়ী সম্পদও থাকতো তাহলে এটার কাজ আমরা প্রথম ঘরে করে টাকাটা দ্বিতীয় ঘরে নিতাম। কিন্তু যেহেতু অন্যান্য কোনো স্থায়ী সম্পত্তি নাই, তাই কাজটা সরাসরি আমি দ্বিতীয় ঘরে করে তৃতীয় ঘরে নিচ্ছি, কারণ একটাই তো কাজ। দ্বিতীয় এই প্রথম ঘর থেকে আবার তৃতীয় ঘরে নিলে জিনিসটা ভালো দেখাবে না, এই জন্য আমি দ্বিতীয় ঘরে নিচ্ছি। এটা কোনো ব্যাপার না, এটা আমি প্রয়োজন অনুযায়ী কোন টাকাটা কোন ঘরে বসাবো সেটা বুঝে নিব। এরপরে আমার আসলো মোট সম্পদ, কারণ আমরা অন্যান্য যে সম্পদ দেখেছিলাম অন্যান্য কোনো সম্পদ কিন্তু আমাদের রেওয়া মিলে নাই। মোট সম্পদ আমাদের আসতেছে এই দুটোর যোগফল 2,27,350 টাকা।
এখানে আমরা একটা 2 দাগ দিয়ে দিব শিক্ষার্থীরা, কারণ আমাদের এই অঙ্কের এই পার্টটা শেষ হয়ে গেল। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করব মোট দায় সমূহ। দায়ের সাথে সম্পদের একটাই কাজ, সেটা হচ্ছে দায়ের যোগফল আর সম্পদের যোগফল সবসময় এক হতে হবে। আচ্ছা, মোট দায়ের ক্ষেত্রে এখানে এরকম আমরা একটা শিরোনাম লিখতে পারি, দায় ও মালিকানা সত্ত্ব। তো প্রথমে কি লিখবো? চলতি দায়। আমাদের ছক অনুযায়ী আমরা দেখছি প্রথমে চলতি দায়। এর ভিতরে কোনগুলো কোনগুলো চলতি দায় আছে আমরা একটু দেখে নেই। প্রদেয় হিসাব, আর বাদ বাকি সমন্বয় কিছু বকেয়া হিসাবের কথাও এখানে বলা আছে। তাহলে বকেয়া বেতন আছে, বকেয়া মজুরি আছে, এগুলো আমরা লিখতে পারি। বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ঋণের সুদ বা ঋণের বকেয়া সুদ, এভাবে লিখতে পারি। ঋণের উপর যে সুদটা, যেহেতু ঋণের গায়ে একটা পার্সেন্ট দেওয়া আছে, তাই ঋণের উপর যে সুদটা, এই সুদটা আমাদের কাটতে হবে। সুদটা কেটে যে টাকা হবে সেটা আমরা বসাই দিব। ঋণটা আমরা খেয়াল করলে রেওয়া মিলে দেখতে পাই 6% ঋণ আছে 1/1/2017-তে, অর্থাৎ এর পুরো বছরের সুদে কিন্তু হবে, এজন্য এর কোনো মাসিক হিসাব নাই। তাহলে প্রদেয় হিসাবে আমাদের আছে 29,000 টাকা, যেহেতু আর কোনো কাজ নাই। বকেয়া বেতনে আছে 7,000, বকেয়া মজুরিতে আছে 9,000, আর ঋণ ছিল আমাদের 40,000। 40,000 গুণ 6% করলে আমাদের হয় 2,400। এই টাকাগুলোকে যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পেয়ে যাব। মোট চলতি সম্পদ আসতেছে আমাদের 47,400। এরপরে শিক্ষার্থীরা আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে আমাদের আছে শুধুমাত্র 6% ঋণ, অর্থাৎ 40,000 টাকা। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি আমাদের আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের প্রথমে আসবে মূলধন। মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে সেটা যোগ হবে, বা মূলধনের বকেয়া সুদ থাকে সেটাও যোগ হবে। কিন্তু এখানে আমরা দেখছি কোনো অতিরিক্ত মূলধনও নাই, মূলধনের বকেয়া সুদও নাই, অর্থাৎ মূলধন 1,05,000 টাকা বসে যাবে। এরপরে যদি কোনো উত্তোলনের সুদ থাকে বা পণ্য উত্তোলন থাকে সেগুলো বিয়োগ যাবে। এ ধরনের কোনো লেনদেন যেহেতু এখানে নাই, সেহেতু আমাদের উত্তোলনের কাজও হবে না, শুধুমাত্র যোগ হবে নিট লাভ। কারণ আমাদের প্রশ্নে নিট লাভ বলা আছে। নিট লাভ বলা ছিল কত? আমরা খেয়াল করে দেখতে পাই যে আমাদের নিট লাভ আছে 34,950। 34,950, এই দুইটা টাকা যোগ করলে হয় 1,39,950। 1,39,950। আমরা সবগুলোকে যোগ করে যোগফলটা নিচে নামিয়ে দিব। আমরা সবগুলোকে যোগ করে যোগফলটা নিচে নামাবো। আমরা দেখি 47,400, 40,000 এবং 1,39,950 যোগ করলে কিন্তু আমাদের যোগফলটা হয় 2,27,350। অর্থাৎ আমাদের সম্পদ ছিল 2,27,350 আর আমাদের দায়ও হলো 2,27,350। এখানে আমরা লিখব মোট দায় ও মালিকানা সত্ত্ব, আমি সংক্ষেপে লিখলাম। তো শিক্ষার্থীরা, আশা করি আমাদের আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, অবশ্যই লাইক করে পাশে থাকবা। আর তোমাদের বন্ধুদেরকেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবা, যেন তারাও এভাবে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।